প্রশ্নে যেহেতু আমরা দেখি যে ৫৪ বছর মাত্র একটা ফ্যামিলি একটা দেশকে রান করেছে, এবং যদি পার্টিকুলারলি বাশার আল আসাদের কথা আমরা বলি তাহলে সে ২০০০ সাল থেকে ২০২৪ এই পুরা ২৪ বছর সে রান করেছে। আপনি যেটা বললেন যে প্রথম ১০ বছর সে মোটামুটি, যেটা ব্যারিস্টার তালহা ভাই বললেন যে সে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে, নর্মাল বলতে নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সে সেখানে ক্ষমতায় গেল, ১০ বছর রান করলো, এবং পরবর্তীতে ২০১০ সাল থেকে আরব স্প্রিংয়ের প্রভাবে যেই বিষয়টা কনফ্লিক্টটা তৈরি হলো, সেইখান থেকে ২০২৪ পর্যন্ত মোটামুটি সে যে এই বিষয়টাকে ট্যাকল দিতে পেরেছে, এবং এই ১৪ বছর যে এই পর্যন্ত বিষয়টা নিয়ে এসছে, কনফ্লিক্টে মোটামুটি ট্যাকল দিয়ে, এইটাও একটা আন্তর্জাতিক রাজনীতিতে এবং পরবর্তীতে গবেষণার একটা মূল উপপাদ্য। তবে যেটা আপনি বললেন যে এই পরিবারটা কিভাবে এত বছর দেশটা রান করলো, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রের মূল একটা চরিত্র আছে, সেটা হচ্ছে যে সেখানে মূলত রাজতন্ত্র চলে, পরিবার কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এবং ডক্টর কামরুল হাসান ভাই একটা কথা মেনশন করেছেন যে এই যে উমাইয়া শাসনের পরে মধ্যপ্রাচ্যে এই যে রাষ্ট্রগুলোকে ভাগ করা হলো, যেটাকে বলে জাতি রাষ্ট্রের যে উদ্ভব, এই সেখান থেকে, এবং এই বাশারের পতনের পরে একটা নতুন কোশ্চেন তৈরি হয়েছে যে আসলেই আরব জাতীয়তাবাদের মাধ্যমে যে রাষ্ট্রগুলোর অভ্যুদয় হলো, এটাকে আসলে সফল হয়েছে, না এই আরব জাতীয়তাবাদের আমি মাধ্যমে যে রাষ্ট্রগুলো অভ্যুদয় হয়েছিল এটা আসলে টোটাল ফেইলিয়ার কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান জিও পলিটিক্সে। ভাই জি, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান যে বিশ্ব বাস্তবতা এইটার দিকে নজর দেই, তাহলে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স, একটা হচ্ছে রিজিওনাল পলিটিক্স, আর আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিষয় আর কি। এবং আমরা যদি দেখি পার্টিকুলারলি প্রত্যেকটা দেশকে যদি আমরা অ্যানালাইসিস করি এবং এই যে ক্যাটাগরি এর ভিতরে ফেলাই, দেখবো যে প্রত্যেকটা রাষ্ট্রের সেখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের, গ্লোবাল পলিটিক্সের একটা ইনফ্লুয়েন্স আছে, রিজিওনাল পলিটিক্সের একটা বিষয় আছে, এবং অবশ্যই তার নিজের দেশের আভ্যন্তরীণ যদি বিদ্রোহী গ্রুপ থাকে অথবা অপোজিশন থাকে, তাদের একটা বিষয় থাকে। এবং এই ইনফ্লুয়েন্স, যেটা আপনি রাইটলি মেনশন করলেন যে সেই ব্যক্তি তো রাষ্ট্রটা চালিয়েছে, আনুষাঙ্গিক বা পারিপার্শ্বিক অথবা গ্লোবাল পলিটিক্স তাকে প্রেশারাইজ করেছে। এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি আমার আভ্যন্তরীণ দেশে আমার ডেমোক্রেসি এনশিওর করি, রুল অফ ল এনশিওর করি, হিউম্যান রাইটস এনশিওর করি, তাহলে বহির্বিশ্ব বা গ্লোবাল পলিটিক্স বা গ্লোবাল প্রেশার আমাকে সেইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্র, পার্টিকুলারলি মিডল ইস্টের রাষ্ট্রগুলো, তারা কি তাদের নিজ দেশের ভিতরে এই যে বিষয়গুলো, যেগুলোকে বলা হয় ক্রাইটেরিয়া, একটা মডার্ন বা ডেমোক্রেটিক রাষ্ট্রের বা মডার্ন আধুনিক রাষ্ট্রের যে ক্রাইটেরিয়া, সেগুলো তারা ফুলফিল করতে পেরেছিল কিনা। যদি পেরে থাকে, তাহলে অবশ্যই গ্লোবাল যে প্রেশার সেগুলোকে ট্যাকেল দেওয়া সম্ভব হয়। সমস্যা হচ্ছে, আমরা নিজ দেশে এই বিষয়গুলোকে যখন কন্ট্রোল করতে না পারি, এনশিওর করতে না পারি, তখন আন্তর্জাতিক প্রেশার, আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স আমাদের দরকার হয়। তখন বহির্বিশ্ব এই আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে পুঁজি করে নিজ দেশের ভিতরে একটা আনসাস্টেইনেবল সিচুয়েশন তৈরি করে। ভাই স্টারমার বলেছেন, বিলাতের সরকার বলেছেন যে সিরিয়ান রেবেল লাইকস এইচটিএস ফ্রম টেররিস্ট লিস্ট, এবং তারা তাদেরকে সরাবেন না, এখনো তাদের কাজকর্ম দেখবে। তাইলে তো এর মানে হচ্ছে যে এরা পয়সা দিয়ে সাহায্য করবে না। যতক্ষণ টেররিস্ট লিস্ট থাকবে তখন তো আর ইউকে থেকে পয়সা যাবে না, আমেরিকা থেকে পয়সা যাবে না। এরা ফাইন্যান্সিয়ালি কিভাবে নিজেকে স্টাবলিশ করবে একটু বলেন তো, আপনি কি মনে করেন? না, এইটা একটা বড় চ্যালেঞ্জ। সামনে যেগুলো চ্যালেঞ্জ, তার ভিতর প্রধান হচ্ছে যে ইকোনমিক স্টেবিলিটি অথবা স্বয়ংসম্পূর্ণতা ইয়ে করা। তবে আমরা এটাও জানি যে ওয়েস্ট তাদের স্বার্থের কারণে তাদের অবস্থান পরিবর্তন করে। যেমন আমরা জানি যে জিলানি, সে তাদের সংগঠন কিন্তু ইউএসএতে নিষিদ্ধ, আবার সে কিন্তু সিএনএনতে ইন্টারভিউ দিয়েছে আর কি। তো এই কারণে ওয়েস্টের সিচুয়েশন এটা স্বার্থের কারণে পরিবর্তন হয়। তবে আমার কাছে তবে আপনি কি মনে করেন না যে পলিটিক্যাল জিওগ্রাফি ইজ চেঞ্জিং বিকজ অফ দ্য ডোনাল্ড ট্রাম্প? আগের মতো আর সেই বাইবেল ফলো করা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যেই সব মানুষকে তার কাজের ডিউটিতে দিয়েছে, দে আর টোটালি লাইক হিম। ইভেন অ্যান এক্স ক্রিমিনাল ইজ বিকামিং দ্য ফ্রেঞ্চের তোমার ইয়ে কি বলে, অ্যাম্বাসিডার, যেগুলো ইতিহাসে হয় নাই পৃথিবীতে। তা এখন আমরা প্রিভিয়াস কিভাবে হিস্ট্রিটাকে ন্যাশনাল আমরা নেব? সিকিউরিটি বানাচ্ছে এমন একজনকে যাকে মানে সিকিউরিটি ব্রিচের সন্দেহ করা নট হয়। অনলি দ্যাট, সিকিউরিটি কোনোদিন সে করেই নাই। না, করে। না, আমাদের যিনি আমি যাচ্ছি উনি ভাই কাছে। আমাদের গবেষক যিনি যুক্ত হয়েছিলেন রাশিয়া থেকে, ওনার কথার ইয়ে থেকে, বিগত 4 বছর ট্রাম্পের যে শাসন আমল, সেখানে এমন কয়েকটা কাজ হয়েছে উইদাউট এনি প্রিভিয়াস নোটিস। হঠাৎ করে 13টা রাষ্ট্রের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, জেরুজালেমের থেকে এমবাসি পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। তো এরকম ট্রাম্পের যে ইলেক্ট হওয়ার পরের থেকে কিন্তু কিছু চেঞ্জ, যেটা আপনি মেনশন করলেন যে শিফটিং হচ্ছে আর কি, এবং ওনার পরবর্তী 4 বছরে আরও কত শিফট হবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, এটা আমরা অনুমান করতে পারছি না।
এই কারণে আমার কাছে আমি মনে করি দে উইল রুল ফর 8 ইয়ার্স, সে থাকবে না, হয়তো তার ছেলে বা মেয়ে একটা আসবে ওইখানে, হুএভার ইট ইজ, দিস ইজ গোইং টু গো ফর লং, বিকজ তার দেশের যে পপুলারিটি, অ্যান্ড ইফ ইউ নাও সি ইট, বিকজ রিমেম্বার ইলন মাস্ক ইজ, হি কন্ট্রোলস 1/3 of the world populations and people follow him. So the Donald Trump party is not going to go away, so the world is going to be in a different place. Democrats is forgotten, they're now in a back burner. You know, they are going back history now. The world is coming up with a new thinking. Are we ready for it? Are we adapted with it? Or we just going to previous history নিয়ে আপনারা শুধু রিসার্চ করবেন? আগামী দিনের চিন্তা কি? না, বর্তমান কনটেক্সটে যেই দেশের নাগরিকরা ট্রাম্পের মতো ব্যক্তিকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারে প্রেসিডেন্ট হিসেবে, তো এইটা বর্তমান সময়ের জন্য একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। কিভাবে মানুষজন ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে, সে সাউন্ড মাইন্ড কিনা, তাকে যেহেতু ইলেক্ট করতে পারে দ্বিতীয়বারের মতো পূর্ববর্তী 4 বছরের অভিজ্ঞতার পরেও, সেই অবস্থায় আসলে কোনো কিছুকে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় না। তবে আরেকটা যেটা ছোট্ট করে বলে, আপনি যেটা বললেন যে কেয়ার স্টারমার বলেছেন যে এই সময় সিরিয়াকে কোনো ধরনের হেল্প করা হবে না, এইটা আমার কাছে মনে হয় যে একটা ফেইলিয়ার। কারণ বর্তমান যে একটা রিকনসিলিয়েশন সিচুয়েশন, সেই ক্ষেত্রে সেই দেশটাকে আবার পুনর্গঠনের ক্ষেত্রে ওয়েস্ট যদি অন্তত কিছু ক্ষেত্রেও সাপোর্ট করতো, পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাহলে এইটা বোধহয় ভালো হতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে এখন ইসলামিক শাসক আমার ভাই ডানে উনি চান, কিন্তু কিভাবে আপনি ইসলাম শাসন সিরিয়াতে আনবেন? 15% কুর্দিশ অ্যান্ড 10% খ্রিস্টান, তো 25% তো মুসলমান না, প্লাস আরো তো মুসলমান না, এটা বলা ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে প্রিভিয়াস যে হিস্ট্রি, অন্তত বিগত 15 বছরে যে টর্চার, যে কিলিং, এই যে একটা এক্সপিরিয়েন্স তাদের হলো, আমার কাছে মনে হয় যে প্রাইমারিলি তাদেরকে ম্যাচিউরড মনে হচ্ছে দেন বিফোর। এবং আমার কাছে মনে হয় একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে রাষ্ট্রটা একটা সুন্দর অথবা স্থিতিশীলতার দিকে যাবে, এইটা আমরা আশা করতে পারি। এখন যদি এইচটিএস চায় যে এটাকে শারিয়া আইনের পরিকল্পনা তাদের, কিভাবে হবে? আফগানিস্তানের ডিফারেন্স এখানে কি? এটা তো রিজিয়ন অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী ডিফারেন্ট হতে পারে আর কি। হয়তো যদি তাদের এরকম প্ল্যান থাকে, সেটা অবশ্যই তারা আসলে কি সিরিয়ার জনগণ চায় ইসলামিক শাসন, সেটাও একটা কথা, সেটা অবশ্যই একটা বিষয় অন্তত। বাট প্রাইমারিলি এখন বর্তমান মূল কাজ হচ্ছে যে একটা স্থিতিশীলতা দেশের ভিতরে আনা, যে রাইফেল গ্রুপগুলো আছে তাদের ভিতরে একটা রিকনসিলিয়েশন, একটা নেগোসিয়েশনের মাধ্যমে অন্তত স্থিতিশীলতা আনা, রাষ্ট্রের নর্মাল যে কর্মকাণ্ড সেগুলো যেন চলে এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির জন্য কন্টিনিউ হয়, এটা হচ্ছে প্রাইমারি কাজ। তারপরে হচ্ছে রাষ্ট্র কোন পথে শাসিত হবে, নির্বাচন কোন পদ্ধতিতে হবে, রাষ্ট্রের গভর্নমেন্টের ফর্ম কিভাবে হবে, এটা পরবর্তী আলোচনা। বাট প্রাইমারিলি দেশের ভিতরে স্থিতিশীলতা। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1974-এ যে একটা রিকনসিলিয়েশন হয়েছিল বাই দ্য ইউএন বিটুইন ইসরায়েল অ্যান্ড সিরিয়া, যেটা গোলান মালভূমিতে দখল হলো, এই বিষয়টা ফোকাস করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আদারওয়াইজ পরবর্তীতে এটা রিকভার করা হয়তো আমি একটু হজবরল করে ফেলতেছি। আমার প্রডিউসার বলেছেন আপনাকে জিজ্ঞাসা, আপনাদের যুক্তরাষ্ট্র সিরিয়া বিদ্রোহীর সহযোগিতাতে $1 বিলিয়ন ব্যয় করেছে, পেন্টাগনের রিপোর্ট, কিন্তু আসাদের প্রথম তো কার্যকরী তখন হয় নাই, কেন হয় নাই? এইটা জিওপলিটিক্সিক্যাল একটা বিষয়, স্বার্থের একটা বিষয়। এবং পরিবর্তন কোনো দেশে এটা অনেক সময় ইনভেস্ট করতে হয়, এবং সেই ইনভেস্টমেন্ট ফলাফল হয়তো নেয়ার ফিউচারে পাওয়া যায় অথবা দূরবর্তী ফিউচারে পাওয়া যায়। তবে আলটিমেট আমার কাছে মনে হয়েছে এই 7ই অক্টোবর যে টার্গেটটা হয়েছিল, যে হামলা শুরু হয়েছিল, এবং বর্তমান যে সিচুয়েশন হলো, এই প্রত্যেকটাই পরিকল্পনার একটা অংশ। এবং আমরা বিরতিতে যে আলাপটা করছিলাম, আসলে এখানে অবশ্যই ইউএস অথবা ওয়েস্টার্নের একটা ক্লোজ রিলেশন এবং ইনফ্লুয়েন্স ছিল, যার পরিপ্রেক্ষিতে এই রেজিমের পতন হলো এবং বিদ্রোহীরা বলা যায় যে নির্দ্বিধায় রাষ্ট্রটা মানে দখল করতে পারলো। বিং পার্ট অফ গ্লোবাল কমিউনিটি, আমরা তো রোল প্লে করতে পারি ইভেন এজ এ মুসলিমস। একটা যেটা কামরুল ভাই বললেন যে আজকে যে প্রোগ্রাম, এটাও কিন্তু এর একটা অংশ। আরেকটা হচ্ছে তাদের যে রিকনস্ট্রাকশন একটা প্রজেক্ট হবে, হয়তো তারা ডিক্লেয়ার করবে 6 মাস, লং টার্ম অথবা শর্ট টার্ম ব্যাপী। সেইখানে আমাদের পার্টিসিপেশনের বিষয় আছে, নলেজ শেয়ারিং, একটা যে জেনারেশন যারা বেড়ে উঠলো এই যুদ্ধের পরিস্থিতির মাধ্যমে, তাদেরকে আবার রিকনস্ট্রাকশন করা, তাদের রিকনসিলিয়েশন করা, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেইখানে যদি তারা প্ল্যান ওয়াইজ কোনো পরিকল্পনা নেয় দীর্ঘমেয়াদী, সেইখানে আমাদের পার্টিসিপেশনের সুযোগ আছে, রিসার্চ করা, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এঙ্গেজ করা, এবং যারা গ্লোবাল পাওয়ার, বিশেষ করে দ্য 5 সিকিউরিটি কাউন্সিল মেম্বার্স, তাদেরকে ইনফ্লুয়েন্স করা যায় যে যদি যারা এখন পাওয়ারে আছে এরা যদি ভালো করে, তাদেরকে রিকগনাইজ করা, তাদের যে এমবার্গো আছে সেইগুলো উইথড্র করা, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির এই যে প্রেশার, এই প্রেশার গ্রুপ হিসেবে আমরা কাজ করতে পারি। এবং স্পেশালি যে ওয়ার্ল্ড পাওয়ার 5 সিকিউরিটি কাউন্সিল মেম্বার্স,
এদেরকে আমরা প্রেশারাইজ করে, এদেরকে কনভিন্স করে তাদের সাথে রিকনসিলিয়েশনের জন্য জয়েন্ট প্রজেক্ট হিসেবে দেশের জন্য আবার পূর্বের অবস্থা ফিরে আসে, পূর্বাবস্থা ফিরে আসে এবং দেশের পুনর্গঠনে যেন এরা অ্যাক্টিভলি রোল প্লে করে, এই ক্ষেত্রে আমরা রোল প্লে করতে থ্যাংক পারি। ইউ।